Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching TWS Academy. TWS Academy, your gateway to success. আজ আমরা লাইভ জিকে জিএ প্র্যাকটিস সেট নম্বর 6 নিয়ে উপস্থিত এবং তোমাদের সঙ্গে আজ আমি অত্যন্ত দুর্দান্ত কিছু উচ্চমানের এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নোত্তর প্র্যাকটিস করাবো। হোপফুলি দারুণ একটা সেশন হবে। আমি অনেক জোশ নিয়ে ক্লাসে উপস্থিত। আশা করি তোমরাও অনেক মনোযোগ সহকারে এই ক্লাসটিকে দেখবে এবং নতুন কিছু শিখবে বা পুরাতন কিছু রিভিশন করবে। হোয়াটএভার। কেমন আছো সকলে? সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার স্পষ্ট সবাই শুনতে দেখতে পাচ্ছ? সুজন হালদার গুড মর্নিং। সুরেশ টুডুই কেমন আছেন? ইয়েস আমি ভালো। কেমন আছো সুরেশ? বরুণ বসাক, জিলানি, দীপঙ্কর, মঙ্গল, বিমল, আবু কায়েম, নির্কলাম, দীপঙ্কর, তুষার, সুজয়, সুজন, জ্যোতিষ রায়, দেবরতী দে, তপন, অমিত, কেমন আছো সবাই? মুজাহার শেখ, স্বপ্না, প্রীতম, নয়ন, ভালো আছো সবাই? সাউন্ড অডিও ভিডিও সব ঠিকঠাক? চল শুরু করা যাক। সবাই প্রস্তুত? ভালো করে পড়াশোনা তো করতে হবে নাকি? সামনে পরীক্ষা, এটা মাথায় রাখতে হবে। তার জন্য রেগুলারিটি রাখতে হবে। একটা জিনিস মাথায় রেখে দেবে, বহু ছেলে মেয়ে কিন্তু হয়তো পড়ছে না, সেটা তাদের ফল্ট, বাট নট ইউর। তোমার হাতে সময় আছে, তোমার হাতে টাইম আছে, তো সেইটাকে ইউটিলাইজ করবে। কোনো একটা দিন যেন স্টাডি থেকে গ্যাপ না যায়, এই জিনিসটা মাথায় রাখবে। যাকে বলে কনসিস্টেন্ট হতে হবে তোমাকে, রেগুলার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তবেই না সফলতা আসবে। এত সহজ? বলো। রেগুলারিটি মাথায় রাখতে হবে। ভাবছি তোমাদের কাকে আজকে প্রশ্ন ধরবো, ওইটাই দেখছি যে কে কমেন্টে বেশি কমেন্ট করছে, তার নাম ধরে আমি আজকে বসেই থাকবো, তাকেই প্রশ্ন ধরতে হবে। তুষার, প্র্যাকটিস সেটে অ্যাভারেজ 62 আসছে, কি করব? এবারে ওই ফাইন্ড আউট করবে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, সেই জায়গায় ইমপ্রুভ করতে হবে। মনে করো আমার কাছে একটা গামলা আছে, টিনের গামলা হয় না, দেখবে বাড়িতে থাকে, অ্যালুমিনিয়ামের গামলা। তো গামলাতে আমি 1 গামলা জল ভরলাম, কোন জায়গায় ফুটো, কোথা দিয়ে জল পালাচ্ছে, আগে সেইটাকে খুঁজে বার করতে হবে, তারপর আমি সেখানে তালি দেবো, রিপেয়ার করব। পয়েন্টটা বুঝতে পেরেছো? তোমার এই 62 আসছে, তো আমি 1 গামলা জল ভরেছিলাম, আমি হাফ গামলা জল পেলাম, ভেরি গুড। বা আমি 60% জল পেলাম, বাকি 40% কোন কোন জায়গা দিয়ে জলটা পাস করলো, তো সেটা আমরা ফাইন্ড আউট করব। এর জন্যই একটা সেট দিয়ে 3-4 দিন ধরে অ্যানালিসিস করো। আমাদের ছেলেমেয়েরা একটা বড় ভুল কি করে বলো তো? সেটের পিছনে দৌড়ায়, সেটের পিছনে দৌড়ায়। একটা বেশ ভালো লাইন আছে, বলছে প্রজাপতির পিছনে ছুটে লাভ নেই, ফুলের বাগান করো, প্রজাপতি এমনি উড়ে আসবে। তো সিমিলারলি তোমরা যেটা করবে, কখনোই ওই নাম্বার অফ মক টেস্টের পিছনে ছুটবে না, যে আমি 10টা দিলাম, আমি 5টা দিলাম, আমি 6টা দিলাম। নাথিং, কিছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। কেউ গোটা 10, আজকে আমি একটা সত্যি কথা বলি, তোমরা আছো 2024-25 ব্যাচে। তো সালটা যদি 18 সাল দেখি, আমি 19 সাল দেখি, 20 সাল দেখি, এই টাইমে তো এত ইউটিউব এত কিছু ছিল না, ওই হাতে গোতা কয়েকটা TWS তো অবভিয়াসলি ছিল। তো তখন যদি গোটা প্রিপারেশন পিরিয়ডে 10টা মক টেস্ট করাতে পারতাম না, তো কারণ তখন এত ম্যান পাওয়ারও ছিল না, এত যে টাইপিং খাট 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 করে উঠে যাচ্ছে, এত কিছু তখন ছিল না। তো 10টা যদি ফুল লেন্থ মক টেস্ট করানো যেত, তখন সেটাকে একটা বিগ অ্যাচিভ ধরে বলা হতো, যে না, আই হ্যাভ ডান 10 ফুল লেন্থ মক টেস্ট। তো অভি কে দিন থা, ওই রকম একটা ব্যাপার হয়ে গেছে। এখন মনে হয় 20 প্র্যাকটিস সেটের TWS এর বই নিয়ে আবার ছেলেপিলে ফোন করে, স্যার এই তো 20টা শেষ, আবার বই কবে আসছে? তো ওদিন আর এদিনের মধ্যে পার্থক্য আছে, এই দিনকাল কম্পিটিশন বেড়েছে। বাট পার্থক্য হলো এই যে এখন ওই যে বললাম না, যে কেমন একটা ছুঁড়ে দেওয়া হয়েছে, কেমন একটা প্রেশার ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যে চলো মক টেস্ট করো, মক টেস্ট করো, মক টেস্ট দাও। বাট আমি তোমাকে ভরসা দিতে পারি, মক টেস্ট দিতেই হবে, মক টেস্ট না দিয়ে এর কোনো ছাড় নেই। কিন্তু একগাদা মক টেস্টের পিছনে দৌড়িও না, ধীরে ধীরে টেক টাইম। একটা মক টেস্ট দিয়ে 3 দিন ধরে অ্যানালিসিস করো, তবেই না ওই ফুটোগুলো খুঁজে পাবে যে কোন জায়গা দিয়ে জল পালাচ্ছে। তুমি যদি সেই রিপেয়ার না করে পরের দিন আবার সেই গামলায় জল ভরতে যাও, তো আবার জল পালাবে। এইভাবে ইম্প্রুভমেন্টটা আসবে। চল আমরা
পড়াশোনা করি অ্যান্ড চলো সেট নম্বর 6 নিয়ে আমি উপস্থিত। হোপফুলি আজকের ক্লাসটাও তোমাদের জন্য সকলের জন্য দুর্দান্ত হবে। তাহলে শুরু করছি আজকের আমাদের লাইভ মক টেস্ট এবং ক্লাস শেষে অনেকগুলো প্রশ্ন আছে। ক্লাস শ্রীকান্ত দে আমার কমেন্ট দেখা যাচ্ছে, সবার কমেন্ট দেখা যাচ্ছে। আমি এই সামনে একদম সেট করে বসি, সবার কমেন্ট দেখা যায়, আমি টুক করে খেয়াল করি। চলো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন অন ইওর স্ক্রিন। এ দাও করো, নিজেরা কিন্তু ক্যালকুলেট করবে, এক্ষুনি ওএমআর নিয়ে বসো কিংবা এ করে নিয়ে বসো, কাগজ পেন নিয়ে বসো। আসনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন নিম্নের কে? খুব ইম্পর্টেন্ট, এটার উপর থেকে তুমি একটা চলচ্চিত্রও দেখবে। তো আসনি সংকেত গ্রন্থের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি ঋত্বিক ঘটক? সঠিক উত্তর এই প্রশ্নের জন্য ম্যাক্সিমাম জনই ঠিক দিয়েছো, যারা যারা অপশন নাম্বার সি নির্বাচন করেছো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবারে দেখো, এই আসনি সংকেত তুমি যদি এমনি নর্মালি গুগল সার্চ করো তাহলে দেখবে তোমাকে এই চলচ্চিত্রটাকে দেখাচ্ছে, চলচ্চিত্রটা। কারণ এর যেমন চাঁদের পাহাড় একটা মুভিও হয়েছে, আমরা দেখেছি। আবার চাঁদের পাহাড় বিখ্যাত একটা উপন্যাস, সেই রকমই বিষয় এখানে। তো আসনি সংকেত 1973 1973 কততম সংবিধান সংশোধনী হয়েছিল কে বলবে? 1973 কত? কম্বাইন্ড এবং এসএসসি ব্যাচ নেবো, আমানুল ইসলাম এসএসসিটা দাও, নতুন শুরু হচ্ছে, তো নতুন শুরু হচ্ছে, নতুন মেটেরিয়াল পাবে। আমরা 1973 একটা অ্যামেন্ডমেন্ট বা কিছু, কারো কি কিছু মনে পড়ছে? 42তম তো 1976, 44তম 1978, অনেকে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলেছো, পঞ্চায়েতি ব্যবস্থা, সে কোথায় হয়েছিল? 1989, বলতে পারলে না, আসছি আমি। আসনি সংকেত 1973 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই ছায়াছবিটি পরিচালনা করেন। এবং এই উল্লেখযোগ্য বিষয় কি জানো, আসনি সংকেত সত্যজিৎ রায় পরিচালিত প্রথম রঙিন ছায়াছবি। আর একটা গুরুত্বপূর্ণ ছায়াছবি আছে যেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। এই চলচ্চিত্রের নির্মাতা কে ছিলেন বলো তো দেখি? খুব বিখ্যাত রাজা হরিশ্চন্দ্রকে বলা হয়, মানে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রের যে নির্মাতা ছিলেন 1913-তে, 1913 এসেছিল। এটা ছিল দাদা সাহেব ফালকে নির্মিত মুভি, দাদা সাহেব ফালকে। এই দাদা সাহেব ফালকেকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক। দাদা সাহেব ফালকে কি বলা হয়, এভাবেও মনে রাখতে পারো, ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। তাহলে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা আমরা কাকে বলবো? দাদা সাহেব ফালকেকে। ভেরি গুড কোশ্চেন, কারণ এই দাদা সাহেব ফালকের নামেই পরবর্তীতে এ চালু হয়েছিল, কি বলে ওটাকে, দাদা সাহেব ফালকে পুরস্কার। এবং এখান থেকে প্রশ্ন আসে, দাদা সাহেব ফালকে পুরস্কার কবে চালু হয়, কে বলতে পারবে? দাদা দাদা সাহেব ফালকে বলো, পুরস্কার কবে প্রথম চালু হয়? এনিওয়ান তোমাদের মধ্য থেকে? উনিশশো তেরো। তোমরা অনেকে আমাকেই কনফিউজ করার জন্য 1931 করেছো, নট 1931, ভালো করে শুনবে, 1913, বুঝতে পেরেছো? 1969, ইয়েস। পরবর্তীতে এই দাদা সাহেব ফালকের নামে যখন আমরা দেখলাম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড চালু হলো, সেই অ্যাওয়ার্ডটা কবে? দেবিকা রানী, 1969 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা সবসময় লিঙ্ক করে, রিলেট করে মনে রাখবো। আর এই রাজা হরিশ্চন্দ্র ছিল প্রথম ভারতীয় চলচ্চিত্র জগতে প্রথম ফুল লেন্থ মুভি, অর্থাৎ প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র, প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র, পূর্ণ দৈর্ঘ্য ফুল লেন্থের মুভি। তো মনে রাখতে হবে এই 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 রাজা হরিশ্চন্দ্র এটা তো প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু নির্বাক চলচ্চিত্র ছিল, মানে সবাক না, মানে এই যে কথা বলা বা ইত্যাদি হচ্ছে ওই রকম না, তখন কি ছিল, নির্বাক
মুভি ছিল এটা। তো এটাই ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র। সম্প্রতিকালের যদি আমরা দাদা সাহেব ফালকে পুরস্কারের কথা বলি, কে পেয়েছেন? একদম লেটেস্ট রিসিপিয়েন্ট কে, সর্বশেষ প্রাপক কে দাদা সাহেব ফালকে পুরস্কারের? মিঠুন চক্রবর্তী লিখেছ, ভেরি গুড। রিসেন্টলি আমরা ওয়াহিদা রহমান, আশা পারেখ, মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, রজনীকান্ত সব সম্প্রতিকালের প্রাপক যারা। পরের প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন, আনসার ইট। মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন? সালগুলো তো ইজি, একদম পরপর পরপর, ফার্স্ট রাউন্ড টেবিল, সেকেন্ড রাউন্ড টেবিল অ্যান্ড থার্ড রাউন্ড টেবিল। তো বেসিক্যালি এই প্রশ্নটা এভাবেও আসে যে কোন গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগ দেয়, তাহলে মনে রাখতে হবে কংগ্রেস যোগ দেয়, বা মনে রাখবে গান্ধীজি যোগ দেয়, একই বিষয়, যে কংগ্রেস যোগ দেয় কোনটাতে, তাহলে মনে রেখে দেবে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। দ্বিতীয় গোল টেবিলে কংগ্রেস যোগদান করে, অ্যাজ ওয়েল অ্যাজ গান্ধীজি যোগদান বললেও দ্বিতীয় গোল টেবিল। এটি কোথায় হয়েছিল গোল টেবিল বৈঠক? তাহলে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লন্ডনে অনুষ্ঠিত, লন্ডনে। তাহলে গোল টেবিল বৈঠক কোথায় হয়েছিল? লন্ডনে। তথ্য কি বলছে? মহাত্মা গান্ধী দ্বিতীয় গোল টেবিল বৈঠক সম্মেলনে অংশগ্রহণ করেন। এই সম্মেলনটি 1931 সাল থেকে শুরু হয়েছিল, যেটা লন্ডনে অনুষ্ঠিত হয়। এর ফলস্বরূপ বলা হয় পরবর্তীতে একটা ওই 1931 চুক্তি আসে গান্ধীজি এবং আরউইনের মধ্যে, যেটা ছিল গান্ধী আরউইন চুক্তি। এটা খুব ইম্পর্টেন্ট, গান্ধী আরউইন চুক্তি। বলতে কি গান্ধীজির জীবনে, তার লাইফে তিনি কতবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট গান্ধীজি তার জীবনে কতবার তিনি আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন? কি হবে রাইট অ্যান্সার? মনে রাখতে হবে গান্ধীজি তার লাইফে কেবলমাত্র একবারই কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন, যেটি ছিল বেলগাঁও সেশন। সালটা হয়ে যাবে 1924। 1924-এ কংগ্রেসের বেলগাঁও সেশনে তিনি সভাপতিত্ব করেন, একবারই তিনি জীবনে সভাপতিত্ব করেন। যদি এমন প্রশ্ন আসে যে এমন একজন বিশিষ্ট ভারতীয় যিনি 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন, এমন একজন বিশিষ্ট ব্যক্তি যিনি 3টে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন, তখন উত্তর করে আসবে ডক্টর বি আর আম্বেদকর। যিনি 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এটা একটা স্পেশাল পয়েন্ট। নেক্সট করো। আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? তোমরা শুনবে একসাথে সাথে দুটো প্রশ্ন একসাথে আমরা সাধারণত দিয়ে থাকি। আড়াই দিন কা ঝোপড়া আর কোয়াতুল ইসলাম মসজিদ। তো বেসিক্যালি সঠিক উত্তর কি হচ্ছে এই প্রশ্নের জন্য? 6 দাগে কুতুবউদ্দিন আইবক। অনেকে অপশন সি করেছো, যারা সি করেছো তাদের উত্তর ভুল। তো এই যে ধরো কেউ সি করেছো তার উত্তরটা ভুল হয়েছে, তো তখন তুমি কি করবে? তখন তুমি সাথে সাথে দিল্লি সুলতানি দাস বংশ খুলে একবার পড়বে, তারপর অন্য কোশ্চেনে যাবে। এই হ্যাবিটটা নিজের মধ্যে আনো, এতে হয়তো তুমি ধীর গতিতে চলবে। লোকে 10টা প্র্যাকটিস সেট করছে, তুমি হয়তো 2টো প্র্যাকটিস সেটে আটকে আছো বা 3টেতে আটকে আছো। ঠিক আছে, তাদেরকে যেতে দাও, তুমি তোমার আর্ট নিয়ে চলো, দেখবে তোমার ইমপ্রুভমেন্ট হবে। এইভাবে ছোট ছোট বিষয়গুলিকে দেখলে তবে তুমি এগুলো ইমপ্রুভ করতে পারবে। কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। দিল্লির যে দাস বংশ বা অন্যভাবে বললে দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতাকে,
দাস বংশ, মামেলুক বংশ। এই দাস বংশের প্রতিষ্ঠিত বা স্লেভ ডাইনেস্টি কুতুবউদ্দিন আইবক করেন। প্রচুরবার আসে কিন্তু এই প্রশ্নটা যে দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতাকে। কুতুবউদ্দিন আইবক তিনি কার ছিলেন? মোহাম্মদ ঘোরির। ঘোড়ার পিঠ থেকে পড়ে চৌগান খেলতে গিয়ে মারা যান আমরা জানি। তো কুতুবউদ্দিন আইবক যিনি কুতুব মিনারের ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তীতে ইলতুৎমিশ দ্বারা সম্পন্ন হয়। তাহলে কুতুব মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন তিনি করেন। কোয়াতুল ইসলাম মসজিদও তিনি নির্মাণ করেন, অর্থাৎ আড়াই দিন কা ঝোপড়া আর কোয়াতুল ইসলাম মসজিদ এই দুটোই কিন্তু তার কীর্তি। বাট মনে রাখতে হবে ইলতুৎমিশকে বলা হয় এই দিল্লি সুলতানির বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আমি নিজে একবার এই কুতুব মিনার দেখেছি, তো অনেক বড় আর কি। যাই হোক, তো ইলতুৎমিশ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো এই ইলতুৎমিশ রাইট অ্যান্সার হবে যদি প্রকৃত প্রতিষ্ঠাতার প্রশ্ন আসে। প্রয়াত কৃষ্ণ কুমার কোন্দত নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? আলামিন হক না, বাংলা পাবে তুমি, বুঝতে পেরেছো? বিউটি স্যার, আমিও দেখেছি কুতুব মিনার, লালকেল্লা, ইন্ডিয়া গেট, আমিও তিনও দেখে নিয়েছি। এই যে পপুলারলি নোন অ্যাজ, সবাই আমরা জানি, এবং একটা দুঃখের ঘটনা, তার গান আজও গাড়িতে বলো, ভালো রেস্টুরেন্টে খেতে গেলাম সেখানেও বাজে, খুব পপুলার, তার বেশ কিছু মিউজিক বা ইত্যাদি আছে। তাহলে তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? অবশ্যই তিনি সঙ্গীত, দ্য ফিল্ড অফ মিউজিক ফিল্ডের সাথে তিনি সম্পর্কিত। পরের প্রশ্ন, এই অনিমেষ, তুমি কি পুরাতন স্টুডেন্ট? অনিমেষ চন্দ্র, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কত নম্বর ধারায় বর্ণিত আছে? এই এই হচ্ছে, তোমরা ছিদ্রগুলোকে খুঁজে বার করো না, তোমরা নিজেদের খামতি খুঁজতে চাও না। 53 যারা যারা করেছো একদমই ভুল, একদম মাইনাস দেবে, শূন্য তো দেবে, একটা শূন্য তো দেবে, আরো বরঞ্চ -0.25 তোমাকে ফ্রিতে দেবে, বলবে যাও আরো 25 মাইনাস নিয়ে যাও। বুঝতে পেরেছো? এটা খুব পপুলার প্রশ্ন। তুমি যদি বলো স্যার এটা আমি ফার্স্ট টাইম শুনছি, কারণ তোমরা সব ফাউন্ডেশন করা, তোমরা যারা প্র্যাকটিস করছো আমি তোমাদেরকে প্রো লার্নার হিসেবে ধরবো, বুঝতে হবে। আর্টিকেল 54 আর 55 ইলেকশনের সাথে সম্পর্কিত, বলেছে কি বলেনি? আর্টিকেল 54 আর 55, একটাতে ম্যানার আর একটাতে ইলেকশন অফ প্রেসিডেন্ট আমরা জানতে পারি। তো নির্বাচন পদ্ধতি ভালো করে দেখো, এই যে আমি সবকটা ওই জন্য দিয়ে দিয়েছি। 53তে তোমরা এই বাদ থেকে শুরু হয় রাষ্ট্রপতি থাকবেন, বা অনেকে 53 করেছে, একদমই ভুল। 54তে কি রয়েছে? ইলেকশন অফ প্রেসিডেন্ট। 55তে কি আছে? ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। দুটোই দেখো ইলেকশনের সম্পর্কিত। এই দেখো ইলেকশন, এই দেখো ইলেকশন। তো ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট মানে নির্বাচন পদ্ধতি, ম্যানার বলতে পদ্ধতি বা এটাকে বোঝায়। সো 54-55 এখানে খেয়াল রেখে দেবে, এই দুটো ইলেকশনের সাথে সম্পর্কিত। আর 56 টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির টার্ম বোঝায়, যেটা 5 সালের জন্য হয়। এলিজিবিলিটি ফর রি-ইলেকশন, পুনর্নির্বাচনের জন্য। আর 58তে কোয়ালিফিকেশন থাকে, এসব ইম্পর্টেন্ট না। আর 59টা ইম্পর্টেন্ট আর্টিকেল, এটাতে কি রয়েছে? আর্টিকেল 59 ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিকেল 60 ইম্পর্টেন্ট। অতনু দেখা যাচ্ছে, সবার কমেন্ট দেখা যাচ্ছে, তোমারটা কেন দেখা যাবে না বলো? তুমি কি আমার সাথে ঝগড়া করেছিলে? তা তো নয়, বলো। আর্টিকেল 59 ইম্পর্টেন্ট, 60 ইম্পর্টেন্ট। এনিওয়ান, কে বলতে পারবে? and 61st also important, 61st also important. Anyone?
আমি এটা অ্যাকচুয়ালি দিতে চেয়েছিলাম এইভাবে 60 আর 61, কারণ এই দুটো ইম্পর্টেন্ট বেশি, পরীক্ষাতে আসলে এই দুটো থেকে আসে। একটা হচ্ছে আর্টিকেল 60, যেখানে তুমি শপথ জানতে পারো, ওথ, রাষ্ট্রপতির শপথ সম্পর্কে তুমি জানতে পারবে। আর যখনই 61 বলবে, সেখানে সেই বিশেষ পদ্ধতি ইমপিচমেন্ট, বা যাকে আমরা কি বলি, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? হু অ্যাডমিনিস্টার দ্য ওথ অফ অফিস টু দ্য নিউলি অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট। নবনিযুক্ত রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করেন? চটপট। একদমই রাইট। তাহলে রাষ্ট্রপতির ওথ কে করান? CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অর হিজ অ্যাবসেন্স, যদি তিনি অনুপস্থিত থাকেন, নট অ্যাভেলেবেল থাকেন, তো অর হিজ অ্যাবসেন্স সিনিয়র মোস্ট জাজ সুপ্রিম কোর্ট হু ইজ অ্যাভেলেবেল। এই স্পিকারকে লিখেছো, সবিলা ভুল হয়ে গেল, বুঝতে পেরেছো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যদি তিনি অনুপস্থিত, এইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়, সবাই মুখস্থ করে রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগের দিনে আমি একটা এসএসসির প্রশ্ন তুলে ইউটিউবে জিকে এক্সপ্রেসে করালাম, যে এমন কন্ডিশন ঘটলো, হাইকোর্ট দিয়েছিল প্রশ্নটা, যে হাইকোর্টের রাজ্যপালের শপথ নিয়ে, যে হাইকোর্টের প্রধান বিচারপতি অনুপস্থিত, সেক্ষেত্রে তার শপথ বাক্যকে পাঠ করাবেন। মনে আছে অপশনে ছিল পূর্বতন রাজ্যপাল, মানে আগের রাজ্যপাল, অ্যাডভোকেট জেনারেল, এই সমস্ত অপশন থাকবে, একটু খেয়াল রাখতে হবে। নেক্সট, রহিম দেখতে পাচ্ছি, অ্যান্সার করো। জ্যেষ্ঠতম বিচারপতি একদমই সজল রায়, মানেই সিনিয়র মোস্ট জাজ। রাজ্যপালের ওথ, রাজ্যপালের ওথ 159, হ্যাঁ 153 থেকে শুরু হয়, হ্যাঁ ওখানেই থাকবে 159। ঠিক বললাম তো? বাকিটা বলে দাও। ভারতের সাতপুরা হলো একটি কি ধরনের পরস্পর? আমি বহুবার বলেছি হোস্ট জাতীয় হোস্ট জাতীয় স্তূপ পর্বত, হোস্ট জাতীয় স্তূপ পর্বত হলো ভারতের সাতপুরা, স্পেসিফিক টাইপটা সহ। হোস্ট জাতীয় স্তূপ পর্বত হলো সাতপুরা। বিশেষ করে তুমি যদি দেখো স্তূপ পর্বত কিভাবে কি তৈরি হয়, তাহলে দেখবে কখনো দুপ্রান্ত উঠে গিয়ে মাঝখানটা নিচু হয়ে, বা কখন নিচু উঠে গিয়ে দুপ্রান্ত বসে গিয়ে, তো সেইভাবে হোস্টের কনসেপ্ট আসে। তো হোস্ট জাতীয় স্তূপ পর্বতের এক্সাম্পল। এরপর একটা প্রশ্ন আসে, আরাবল্লী কি ধরনের পর্বত? তখন আমরা আনসার করব, ভারতের আরাবল্লী হলো ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেন মানে কি? ভঙ্গিল পর্বত, আরাবল্লী। বর্তমানে এটাকে আবার ক্ষয়জাত পর্বতও বলা হয়ে থাকে, ক্ষয়জাত বা অবশিষ্ট, ইরেশনাল মাউন্টেন, ক্ষয়জাত পর্বতও বলা হয়ে থাকে আরাবল্লী। আচ্ছা, ভারতের হিমালয় কি ধরনের পর্বতের এক্সাম্পল? হিমালয় হচ্ছে, মনে রেখে দেবে, নবীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল, নবীন ভঙ্গিল পর্বতের এক্সাম্পল হিমালয়। তাহলে এখান থেকে এগুলো হাইয়েস্ট পিক যদি আমরা দেখি, আরাবল্লী এর হাইয়েস্ট পিক মনে রাখো গুরু শিখর। আর সাতপুরা, এই যে সাতপুরার হাইয়েস্ট পিক কি হবে? কে বলবে? ধূপগড়।
নেক্সট কর। ও নো, তুতিকেরিন বন্দর, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে তুতিকোরিন বন্দর কোন উপসাগরের তীরে অবস্থিত? তুতিকোরিন বন্দর কোন উপসাগরের তীরে অবস্থিত? তো আনসার অনেকেই দেখে নিয়েছে, মান্নার ইজ দ্য রাইট অ্যান্সার। বেসিক্যালি তুতিকোরিন বন্দর মান্নার উপসাগরের তীরে অবস্থিত। ভারতের তামিলনাড়ু রাজ্যের তুতিকোরিন, বা যাকে এই যে তুতুকুডি বলা হয়ে থাকে, সেই জেলায় বর্তমানে অবস্থিত। একে তোমার ভিও চিদম্বরনার বন্দরও বলা হয়ে থাকে। এবং এই তোমার এই থুতুকুডি বা তুতিকেরিন, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয়ে থাকে পার্ল সিটি, মুক্তার শহর অনেক সময় বলে, কারণ এখানে প্রচুর এই পার্ল ফিশিং হয়ে থাকে, যে কারণে, বা এর যে বেল্ট, মানে এই যে রিজিয়নটা আছে, এই জায়গায় তোমার পার্ল বা মুক্তা প্রচুর পাওয়া যায়। এই জন্য একে অনেক সময় পপুলারলি, মানে জনপ্রিয়, পার্ল সিটি নামেও পরিচিত। প্রতি বছর কোন তারিখে পালিত হয় জাতীয় ভোটার্স দিবস, ন্যাশনাল ভোটার্স ডে? তো এখান থেকে একটা পপুলার প্রশ্ন হয়, প্রতি বছর কোন তারিখে, এই কবে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড? ইসিআই ওয়াজ এস্টাবলিশড ডিউরিং হুইচ ইয়ার? 25 জানুয়ারি, একদমই কারেক্ট। এই দিন হচ্ছে আমাদের জাতীয় ভোটার্স দিবস। তো 1950 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসেছিল। ইন্ডিয়া সেলিব্রেট করে জাতীয় ভোটার্স দিবস 25 তারিখ প্রতি বছর। 2011 সাল থেকে প্রতি বছর অ্যানুয়ালি এই 25শে জানুয়ারিকে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন হিসাবে ধরে জাতীয় ভোটার্স দিবস করা হয়। এই 25শে জানুয়ারি আরো একটা পপুলার দিবস, ন্যাশনাল ট্যুরিজম ডে, জাতীয় পর্যটন দিবস। ন্যাশনাল ট্যুরিজম ডে, यानी কি জাতীয় পর্যটন দিবস। তাহলে প্রশ্ন আসে যে বর্তমান আমাদের চিফ ইলেকশন কমিশনার কে আছেন? রাইট আনসার হবে রাজীব কুমার, যিনি হলেন আমাদের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার। ফার্স্ট কে ছিলেন চিফ ইলেকশন কমিশনার? রাইট আনসার হবে সুকুমার সেন, ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার। বর্তমানে কে আছেন এই পদে? রাজীব কুমার। পরের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো করাচ্ছি। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সম্প্রতি পুরুষদের মেন্স টি-20 ইন্টারন্যাশনাল বর্ষসেরা ক্রিকেটার মানে বলা হয়ে থাকে প্লেয়ার অফ দ্য ইয়ার। খুব একজন তরুণ ইয়াং প্লেয়ার, আমাদের দারুণ বোলার, কত কম বয়স জানো? যে বয়সে আমি তুমি স্ট্রাগল করছি, সেই বয়সে, তার থেকেও কম বয়স, তিনি তার প্রতিভার জন্য, তার ট্যালেন্টের জন্য আইসিসি দ্বারা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দ্বারা বর্ষসেরা, তার স্কিলের জন্য বর্ষসেরা প্লেয়ার। এটা কিন্তু মুখের কথা না, কারণ আইসিসি সারা বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ করে, সেই আইসিসি রিকগনাইজ করছে অ্যাজ দ্য প্লেয়ার অফ দ্য ইয়ার। তো আর্শদীপ সিং ইজ দ্য রাইট আনসার। ভারতের আর্শদীপ সিং হ্যাজ টেকেন আউট দ্য মেন্স, তিনি জিতে নিলেন টি-20 ইন্টারন্যাশনালের ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। যদি আমরা দেখি 36 উইকেট তিনি নেন। এবার একটা প্রশ্ন আসে এই জায়গায়, আইসিসি হেডকোয়ার্টার কোথায়? তখন আমরা অবভিয়াসলি আনসার করে আসবো
না আইসিসির হেডকোয়ার্টার লোকেটেড ইন দুবাই, যেটা হচ্ছে ইউএই। আর বর্তমান চেয়ারম্যান বললে কি হবে, এটা তো সবার মুখস্থ থাকা উচিত। তাহলে আইসিসির বর্তমান চেয়ারম্যান হলেন জয় শাহ, ফরমার বিসিসিআই সেক্রেটারি, রাইট। আর বর্তমান বিসিসিআই সেক্রেটারি কে বলো, বা বিসিসিআই সচিব, বর্তমান বিসিসিআই সচিব পদে কে আছেন, কে বলতে পারবে? রজার বিনি যারা বলেছে একদমই ভুল, সুজয় পাল। আমি বারবার বহুবার বলি সচিব মিন্স সেক্রেটারি, প্রেসিডেন্ট মানে সভাপতি। প্রেসিডেন্ট দেবজিৎ সাই কি আমি পড়াইনি? হ্যাঁ স্যার, আশুদীপ সিং এর বয়স কত মেহবুবের জানার খুব ইচ্ছা হয়েছে, দেখি আমি বলতে পারি। হেই সিরি, হোয়াট ইজ দ্য এজ অফ আশুদীপ সিং? Arshdeep Singh is 25 years old. 25 ইয়ার, জন্ম হচ্ছে 5 ফেব্রুয়ারি 1999, 1999 তে জন্ম, 25। সচিব মানে কি? হ্যাঁ সাইকে আমি সম্প্রতি পড়াইনি, রজার বিনি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যে পদে আগে ছিলেন সৌরভ গাঙ্গুলি, মনে থাকবে। নেক্সট, দেবজিৎ সাইকিয়া তো চিফ সেক্রেটারি। সেক্রেটারির বাংলা হচ্ছে সচিব। স্পিকারের অধ্যক্ষ, স্পিকারের বাংলা অধ্যক্ষ। আমি যদি বলি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, আর তুমি যদি বলো লোকসভার স্পিকার ওম বিড়লা, ব্যাপারটা সেমই, বুঝেছো? আমি কিন্তু অনেকবার বলি এই জিনিস, ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এর জন্যই তো এক্সামে ভুল হয়, চেনা প্রশ্ন জানা প্রশ্ন মনে হবে ইস কি করে আসলাম। সচিব মানে সেক্রেটারি, প্রেসিডেন্ট আমি নিজেই ভুলে গেছি, প্রেসিডেন্ট মানে সভাপতি। এত মানে সহজ জিনিস এত জ্বালালে মানে মাথা ঠিক থাকে? বলো, মাথা ঠান্ডা রাখো, চলো হজলা রাখো, চলো এগিয়ে চলো, পরে প্রশ্ন। বুঝতে পেরেছো মাসুম, গুড। এটা করো, প্রেসিডেন্ট রজার বিনি, ভেরি গুড লাবণ্য। এটা করো, এটা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে এক্সাম এটা তো তাও ঘরে বসে, কেউ হেলে কেউ দুলে কেউ চেয়ারে পা তুলে দিয়ে ক্লাস করছে, বুঝতে হবে, খারাপ হবে নিলে হবে না। তো এক্সাম সেন্টারে ওই যে 1 ঘন্টার মহল যেটা ক্রিয়েট হবে না, খুব টেম্পারিং মোমেন্ট। ওই একটা মোমেন্ট আর লাইফে, লাইফে সে যে প্রকারেরই ম্যারেজ হোক না কেন, আমার মনে হয় যখন ম্যারেজ হয়, আমার মনে হয় যখন ম্যারেজ হয়, যখন সাইন করতে হয় রেজিস্টারের কাছে, সেই হাসি ইত্যাদি আনন্দ সব থাকে, বাট সামহাও যারা একটু সিরিয়াসলি থট করে, সামহাও কোথাও গিয়ে না একটা বিরাট টেনশন কাজ করে, কি জন্য? রেসপন্সিবিলিটি। বাট যে কেয়ারলেস তার কাছে কিছু না, বাট যে কেয়ারিং পার্সন, আমি বিলিভ করি যে রেসপন্সিবিলিটির জন্য না একটা ভালোই প্রেশার কাজ করে। সো এই প্রেশার ইজ ভেরি বিগ এই দুটো জায়গায়। হরিমান শর্মা কোন ক্ষেত্রে তার রূপান্তরমূলক অবদানের জন্য তিনি পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন রিসেন্টলি? তো রাইট আনসার হচ্ছে কৃষি। কৃষির জন্য ফেমাস একটা ব্যক্তি, তিনি হলেন হরিমান শর্মা, একজন ভিশনারি ফার্মার, দূরদর্শী ফার্মার। কোথা থেকে বিলং করেন? হিমাচল প্রদেশ থেকে। হ্যাজ বিন honored with the Padma Shri, one of the highest civilian award for his transformative contribution to Indian agriculture, ভারতের কৃষিতে তার কন্ট্রিবিউশনের জন্য। যেমন পদ্ম পুরস্কার এবছরে ঘোষিত করা হয়েছে, তোমরা জানবে 3 ক্যাটাগরির পদ্ম পুরস্কার হয়, পদ্ম বিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী। তো তিনি কোনটা পেয়েছেন? তিনি পেয়েছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড। আমি পদ্ম পুরস্কার নিয়ে আলাদা একটা ক্লাস তোমাদের আপলোড করে দেবো, বুঝতে পেরেছো? ওখানে ওই লিস্টটা একবার একটু চোখ বুলিয়ে রাখতে হবে, এবছরের লিস্টটা। প্রতি বছর এই যখন রিপাবলিক ডে হয়, প্রতি বছর যখন রিপাবলিক ডে হয় তার প্রাককালে রাষ্ট্রপতি ঘোষণা করেন, বুঝতে পেরেছো? লেখা আছে, একটা ভালো কথা বললো, এরা বলছে স্যার আপনার কেমন মনে হয়েছিল? নিজের অভিজ্ঞতা ছাড়া মানুষ কিছু শেয়ার করতে পারে? অন্যের অভিজ্ঞতায় কাজ হয়, নিজের
পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই মেন না। চলো, তাহলে তো বাড়ি বসে সবাই ব্লগ দেখেই দার্জিলিং ঘুরে নিত, দার্জিলিং কি আর কেউ যেত? ফারাক है बस। চলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, কারেন্ট অ্যাফেয়ার্স কত সাল করবো তোমরা? ডাব্লিউএপি এর এক্সাম দেবে, 1 ইয়ার এনাফ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সম্প্রতি নিম্নের কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে? ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে বেসিক্যালি রিসেন্টলি জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত কান্ট্রি হিসেবে রিসেন্টলি ঘোষণা করেছে। এদিকে হু এর হেডকোয়ার্টার কোথায়? চটপট কমেন্ট করো। হু এর সদর দপ্তর কোথায়? আর জর্জিয়ার রাজধানী শহরের নাম কি? এই ম্যালেরিয়া হয় যে মশার কামড় আর কি, এটা কারণে সে হচ্ছে বহুবার বলেছি, মানে ম্যালেরিয়া হবে অ্যানোফিলিস মশা অন করতে পারে। হু জেনেভা লিখেছো, ভেরি গুড, জেনেভা ইজ দ্য রাইট অ্যান্সার। আর জর্জিয়ার রাজধানী তিবলিসি, মনে থাকবে। ওকে, এই দেখো জর্জিয়ার রাজধানী হচ্ছে কি তিবলিসি। সম্প্রতি এই জর্জিয়াকে হু ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে। আর এটা মনে রেখে দেবে, ডেঙ্গু হচ্ছে এডিসের কারণে। এটি করো। হু 1948 7th এপ্রিল, চাইলে লিখে নিতে পারো, এখানে ওয়ার্ল্ড হেলথ ডে হয়। হুর এস্টাবলিশমেন্ট হচ্ছে তোমার 7th এপ্রিল 1948। এই জন্য 7 এপ্রিল হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেলথ ডে, মানে বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিন বিশ্ব স্বাস্থ্য দিবস করো। রাজ্য আইনসভার উপরের কক্ষটির নাম হলো, দেখো স্টেট লেজিসলেচার যখন আমরা পড়ি দুটো পেতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট হলে, বাইক্যামেরাল লেজিসলেচার হলে দুটো কক্ষ ইন জেনারেলি থাকবে। একটির নাম বিধানসভা, অপরটির নাম বিধান পরিষদ। খেয়াল রাখতে হবে যেন রাজ্যসভা করে দিও না, রাজ্যসভা কেন্দ্রীয় আইনসভা দেব। সো বিধানসভা হচ্ছে লোয়ার হাউস আর বিধান পরিষদ হচ্ছে আপার হাউস। তো রাইট আনসার এই প্রশ্নের জন্য বিধান পরিষদ, যেটা বর্তমানে এক্সিস্ট করে অনলি 6 স্টেট, অনলি 6টি ভারতীয় রাজ্যে এই বিধান পরিষদের অস্তিত্ব আছে। পশ্চিমবঙ্গেও ছিল, 1969-এ অবলুপ্ত হয়। তো এখানে আমি দিয়েছি, একবার চটপট চোখ বুলিয়ে পড়ে নাও, পড়ে নেওয়া হয়ে গেলে বলবে ইয়েস। ডান। কিভাবে ব্যাচ বাড়াবো? আমাদের হেল্পলাইনে কথা বলবে ভ্যালিড এক্সটেনশনের জন্য। 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস, লুইস ব্রেইলের জন্মদিন। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। 15 জানুয়ারি আর্মি ডে। 16 জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পরাক্রম দিবস, দেশনায়ক দিবস। 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, জাতীয় কন্যা শিশু দিবস। 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল ট্যুরিজম ডে, এন্ড 26 জানুয়ারি রিপাবলিক ডে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী, অর্থাৎ নরম দল ও চরম দল, এই যে বিভাজনটা কংগ্রেসের মধ্যে হয়েছিল একটা বিশেষ অধিবেশনের মাধ্যমে, হচ্ছে তোমার সুরাট। কবে? 1907 কংগ্রেসের সুরাট অধিবেশন। একদমই রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার বি।
এবারে যদি প্রশ্ন করি এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? কংগ্রেসের সুরাট অধিবেশন, এই অধিবেশনের সভাপতি কে করেন? একে সুরাট স্প্লিট বা এই সময়ে কিন্তু তোমার কংগ্রেসের দুই দলের মধ্যে বিভাজনটা হয়েছিল, সুরাট বিভাজন। তার মানে তোমরা আমাকে একটা কথা বলো, অনেকে ঠিক লিখেছো বাট আমি নাম ধরে বলবো। স্পেশালি নবদ্বীপ বর্মন বলছে বদরুদ্দিন তৈয়বজি, আই থিঙ্ক। বিনা বলছে সুরেন্দ্রনাথ, তপন বর্মন বলছে জওহরলাল নেহেরু, বিমল সাহা বলছে জওহরলাল নেহেরু, লাবণ্য বলছে CR দাস। আমি জাতীয় কংগ্রেসের উপর থেকে কম করে না হলে অনেকবার ইউটিউবেও না টপিক বেস ক্লাস করে রেখেছি, ইউটিউবেও আমি টপিক বেস ক্লাস করে রেখেছি জাতীয় কংগ্রেসের উপর থেকে। তাহলে এইটা একদম বেসিক প্রশ্ন। মনে করো তোমার যদি পরীক্ষা হয়ে যেত কি হতো, আমাকে শুধু এই প্রশ্নের উত্তর দাও। পড়ছো না, সমস্যা এই জায়গায়। সঠিক উত্তর কি হবে বলো? লিখেই দিই। রাসবিহারী ঘোষ, মনে রেখে দেবে, অনেকে বসু করে ভুল করে, রাসবিহারী ঘোষ হবে রাইট অ্যান্সার। রোহান বলছে ভুল বললে নামটা শুনতে পেতাম। নেক্সট, আমি নামগুলোদের কেন নিলাম, যে তোমরা এই সমস্ত জায়গায় ইমপ্রুভমেন্ট করবে। ঠিক যারা বলেছে তারা তো গুড, ভুল যারা বলেছে আমারও দায়িত্ব কর্তব্য না তাদেরকে ধরিয়ে দেওয়া, তবেই তো শিখবে। আর যদি না শেখায় বলি ভেরি গুড হেভি পড়েছো, তাহলে তো চাকরির পরীক্ষা ক্র্যাক হবে না। না, মাসুম বলছে লোকটাক, একজন বলছে পুলিকট, অপশন সি বলেছে অনেকে উলার। তো আমি কতবার এই জিনিসটা এক্সপ্লেন করবো, আমার কি আর এক্সপ্লেন লাগবে? এখানেই গড়বড়টা আছে, উত্তর পূর্ব ভারত। তো যখনই বলেছি নর্থ ইস্ট ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার বলবে লোকটাক লেক, যা আমাদের মণিপুর রাজ্যে অবস্থিত। কতবার বলেছি, এদিন আমি TW স্মার্ট চ্যানেলে ড্যাম লেক ওয়াটারফলের একটা ক্লাস করেছি, থিওরি ক্লাস, দেখেছো ক্লাসটা? 1-1.5 ঘন্টার ক্লাস। উলার হচ্ছে আমাদের দেশের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। অপর পাশে লোকটাক হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতে, যেখানে তোমরা কেইভুল লামজো পড়েছো, ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, কেইভুল লামজো ন্যাশনাল পার্ক। এটাকে আমরা কি বলি? এটিকে বলা হয় ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ড্যান্সিং ডিয়ার, মনে রেখে দেবে, এখানে পাওয়া যায়। কোন তারিখে ভারতের গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করে? সাংগাই ডিয়ারের জন্য ভেরি ফেমাস, ভেরি গুড মাসুম। সুজয়ের উত্তর চলে এসছে, বাকি সুজন, ঝিলিক, নবদ্বীপ, মধুমিতা কি দিয়েছো? এটা রাইট আনসার। 22 তারিখ, 22 জুলাই 1947, এই দিন কিন্তু গণপরিষদ ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে। আর গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
এই গণপরিষদ দ্বারা কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? তখন উত্তর হবে 1949-এ। তারিখটা কি? 26 নভেম্বর। এই 26 নভেম্বরই তো আমাদের কি তারিখ? সংবিধান দিবস, কনস্টিটিউশন ডে। পরের প্রশ্ন, বলো শের ই বাঙ্গাল কাকে বলা হতো? শের ই বাঙ্গাল কাকে বলা হতো? সঠিক উত্তর ফজলুল হক। পিওয়াইকিউ কিন্তু খেয়াল রাখতে হবে। দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা? অমর্ত্য সেন, বিমল জালান, অভিষেক নায়ার নাকি চেতন ভগত? কি হবে? অমর্ত্য সেন প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। কোন সালে? সালটা মনে রেখে দেবে 1998 সালে। বিমল জালান হচ্ছেন ফরমার আরবিআই গভর্নর, আরবিআই এর প্রাক্তন গভর্নর তিনি। তো তিনি এই বইটা করেন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া। তো নাও কোয়েশ্চেন ইজ হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই? আরবিআই এর বর্তমান গভর্নর কে? সঠিক উত্তর অর্জুন বরণ ভি নারায়ণন লিখছো? নেই, সঞ্জয় মালহোত্রা। গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকাল অনেকের। আগে ছিলেন শক্তিকান্ত দাস, ইনি কততম? 26তম। মনে থাকবে 26তম আরবিআই এর গভর্নর। পরের প্রশ্ন, ভিটামিন সি হলো কি? টোকোফেরল, অবভিয়াসলি অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবজনিত কারণে যে রোগটা হয় তাকে আমরা বলি স্কারভি, দাঁত মাড়িতে অনেক সময় সমস্যা হয়। তো ভিটামিন সি বেসিক্যালি টক জাতীয় ফল থেকে প্রচুর পরিমাণে পাওয়া যেতে পারে, লেবু, আমলা, এই সমস্ত সোর্স থাকে। আর একটা প্রশ্ন আসে, বিশেষ করে ফুড এসআইতে দেওয়া হয়েছিল 2019 সালে, যে মানুষের মূত্র দ্বারা কোন ভিটামিন নির্গত হয়? রাইট অ্যান্সার হবে ভিটামিন সি, কাঁচা লঙ্কাতে থাকে। ন্যাটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে ন্যাটো বলে, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলস, রোম, কোপেনহেগেন নাকি নিউ ইয়র্ক? রাইট আনসার হবে ব্রাসেলস, অপশন নাম্বার এ। এটা করো কনসেপ্টের প্রশ্ন। ব্রাসেলস বেলজিয়াম। তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল পূর্ব দিকের অপেক্ষা উঁচু নাকি নিচু নাকি একই নাকি কোনোটি না? সঠিক উত্তর উঁচু। এইভাবে পড়েছি, তিস্তা নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করা হয়, একটা তিস্তার বাম পাশ, একটি তিস্তার ডান পাশ, হ্যাঁ কি না? এটা আমরা পড়িয়েছিলাম। এবারে এই দিকেই তো তোমার সিঙ্গল ইলা রেঞ্জ আমরা পাই, যেখানে সান্দাকফু 3636 মিটার, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক, সব পশ্চিম দিকে অবস্থিত, ডান দিকে আছে। তো তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল দেখা যাবে পূর্ব দিকের পার্বত্য অঞ্চল অপেক্ষা অধিক উঁচু। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবিশ মডেল
নামেও পরিচিত? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি মহলানবিশ মডেল নামেও পরিচিত? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি অপরের কোনোটি নয়? মহলানবিশ মডেল পঞ্চবার্ষিকী কোন পঞ্চবার্ষিকীতে? বিশেষ করে প্রশান্তচন্দ্র পিসি মহলানবিশের ওপর, তার মডেল এর উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং যাকে বলা হয়। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠা তিনি করেছিলেন। ভারতের পরিসংখ্যানের জনক বলা হয় প্রশান্তচন্দ্র মহলানবিশকে। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল যদি প্রশ্ন আসে, কি হবে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার ওখানে সাল জানলেই রাইট অ্যান্সার দিতে পারবে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী, হ্যাঁ একদমই। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয় বললে? 1951-এ। পরিকল্পনা কমিশন 1950-এ প্রতিষ্ঠিত হয়। আর 1951 থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। একটা হ্যারল্ড ডোমার কৌশল হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর দ্বিতীয়টা মহলানবিশ মডেল। প্রথমটা কি কৌশল? হ্যারল্ড ডোমার কৌশল। চলো পরের প্রশ্ন। পমিকালচার হলো ড্যাশ কৃষির সাথে সম্পর্কিত বিষয়। তো বাণিজ্যিকভাবে ফল উৎপাদন। আমরা যদি এখানে ফুল আসতো না, ফ্লোরিকালচার হতো। ফ্লোয়ার থেকে মনে রেখে দেবে ফ্লোরিকালচার। এপিকালচার মৌমাছির সাথে যায়, মৎস্য পিসিকালচারের সঙ্গে সম্পর্কিত। তো ফল আর ফুল এই দুটো কিন্তু পরীক্ষাতে দেয়। পশ্চিমবঙ্গের কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত? আঙ্গুর হচ্ছে ভিটিকালচার, ভেরি গুড, আঙ্গুর হচ্ছে ভিটিকালচার। পশ্চিমবঙ্গের কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার, আত্রাই, বালুরঘাট মনে রেখে দেবে। কালজানি, তিস্তা নাকি তোরসা? রাইট আনসার হবে তোরসা। তোরসা একদমই কারেক্ট। কোচবিহার শহর বেসিক্যালি তোরসা নদীর পূর্ব দিকে অবস্থিত। তোরসা ইজ দ্য রাইট আনসার। তোরসা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন দিয়েছি, একটু ভেবে করলে রাইট অ্যান্সার হবে, নইলে ভুল উত্তর হবে। হ্যাঁ, কোচবিহার তামাক উৎপাদনে শীর্ষে, ভেরি গুড। বোকারোর কাছে দামোদর নদের উপর নির্মিত বাঁধটি হলো মাইথন, তিলাইয়া, কোনার নাকি তেনুঘাট? রাইট অ্যান্সার তেনুঘাট বাঁধ। ভালো প্রশ্ন ছিল। তেনুঘাট বাঁধ ইজ দ্য রাইট আনসার। কালো বিপ্লব নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে রিলেট করবে তুমি? ব্ল্যাক রেভলিউশন, পেট্রোলিয়াম, বুঝতে পেরেছো? পেট্রোলিয়ামের সাথে সম্পর্কিত, যেটা এখানে খনিজ তেল আকারে দেওয়া হয়েছে। কিন্তু কয়লা উৎপাদন অপশনে থাকবে, ভুল করে এটাও করলে কিন্তু হয় না। খনিজ তেল বা পেট্রোলিয়াম এর সাথে সম্পর্কিত। ব্ল্যাক রেভলিউশন। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়। প্রথম বন্দুক ও কামানের ব্যবহার বাবর ইব্রাহিম লোদির মধ্যে। রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। এর মাধ্যমে কিন্তু মুঘলদের সূচনা হয়ে যায়, দিল্লি সুলতানির অবসান ঘটে। দ্বৈত শাসন ব্যবস্থা, ডুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুরকম ব্যবস্থা। ক্লাইভ
1765 বক্সার যুদ্ধের পর এটা চালু করেন। কত সাল পর্যন্ত স্থায়ী ছিল? 1765 থেকে তোমার 72 পর্যন্ত, 72 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এটি 1772 সাল পর্যন্ত স্থায়ী ছিল। কতদূর পর্যন্ত স্থায়ী ছিল? এটা আসে এই সাল পর্যন্ত, ক্লাইভ করেছিল। রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন আছে কিন্তু সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট, এই জন্যই তো মন দিয়ে করাচ্ছি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার? একদম সহজ প্রশ্ন, মৌলিক অধিকার কোথায়? বেসিক্যালি আমরা সংবিধানের পার্ট 3 তে দেখব, 12 to 35 অনুচ্ছেদ। রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর সংশোধনী দ্বারা পঞ্চায়েত রাজ ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস কবে হয়? সালটা ছিল 2010। প্রতি 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ ডে বা ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে পালিত হয়। রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়। এপ্রিল, খেয়াল রাখতে হবে। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোন সালে হয়েছিল? 73তম সংবিধান সংশোধনী কবে হয়? 73তম সংবিধান সংশোধনী কবে এসেছিল? খুব পপুলার, 1992 সাল। 1989 ওটা 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ভোটিং এজের সাথে গলিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? নেক্সট, করো পরের প্রশ্ন। ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি বা ভারতের সেন্ট্রাল ব্যাংক কোনটি? সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটিকে ব্যাংকার্স ব্যাংকও কিন্তু বলা হয়ে থাকে, আরবিআই। বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা 1935-এর 1 এপ্রিল স্থাপিত হয়। ব্যাংকার্স ব্যাংক বলা হয়, ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্টও কিন্তু বলা হয়। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে জারি করা হয়? কোন অনুচ্ছেদে বিশেষ করে রাষ্ট্রপতি শাসনের কথা আমরা জানতে পারি? প্রেসিডেন্ট রুল যাকে আমরা বলি, বা স্টেট এমার্জেন্সি। তো সঠিক উত্তর হয়ে যাবে 356। 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, আর্থিক। আর এটা 352 করো, যেটা জাতীয় জরুরি অবস্থা। বুঝতে পেরেছো? 3টে জরুরি অবস্থা আছে। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ক্ষেত্রফল অনুসারে, ইন টার্মস অফ এরিয়া? যদি এই প্রশ্ন আসে ক্ষেত্রফল অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য, তাহলে আমরা সবাই জানি যে রাজস্থান হচ্ছে টপে, রাজস্থান হচ্ছে টপে। তারপরে কি কি থাকে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। তাহলে কি কি মনে রাখি? রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র। ভেরি ইম্পর্টেন্ট। তো রাজস্থান হচ্ছে শীর্ষস্থানে অবস্থান করে, বাট পপুলেশনে ইউপি টপে।
পপুলেশন, জনসংখ্যা। মানবদেহের রক্তের যে পিএইচ ভ্যালু কত? গোয়া ক্ষুদ্রতম, ভেরি গুড। আর জনসংখ্যায় বললে তখন সিকিম, আয়তনে গোয়া। মানবদেহের রক্তের পিএইচ মান কত? সঠিক উত্তর 7.4। রাইট অ্যান্সার অপশন বি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে 100টি আন্তর্জাতিক শতরান কে করেন? প্রথম ভারতীয় ক্রিকেটার 100টি সেঞ্চুরি কে করেছিলেন? এবং একটা প্রশ্ন আসে যে সচিন তেন্ডুলকার কোন বিখ্যাত মানে মানে কোন জায়গায় বা কোন স্টেডিয়ামে যিনি তার 100তম সেঞ্চুরি করেছিলেন? সচিন তেন্ডুলকার তার 100তম সেঞ্চুরি কোথায় করেছিলেন? কি উত্তর হবে, কে বলতে পারবে? 100 সেঞ্চুরি কোথায় করেছিলেন তিনি? 100তম সেঞ্চুরি কোন গ্রাউন্ডে? না, মিরপুরে নয়, বাংলাদেশের মিরপুরে নয়। মিরপুরে করেছিলেন। চলো, এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর, বিভিন্ন সময় ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে দেখবে প্রথম দিকে এরকম এই এইচটিটিপিএস এরকম এরকম থাকে, তারপর মনে করো twsacademy.in এরকম ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস হয়। তো এইচটিটিপির পূর্ণপর হচ্ছে হাইপারলিংক ট্রান্সফার প্রোটোকল, নট টেক্সট। অনেকে অপশন এ করেছো, যারা করেছো ভুল। এই প্রশ্নগুলো প্রচুর আসে এবং ছোট ছোট চেঞ্জ, দেখো এখানে জাস্ট টেক্সট, এখানে ট্রান্সফার। আর বলছিলাম ওই এক্সাম সেন্টারের ওই প্রেশারটা হচ্ছে হ্যান্ডেল করাটাই হচ্ছে বড় কথা। ওই প্রেশারে ধরতেই পারবে না, ভুল হয়েই যায়। এই জন্য সব সময় সতর্ক থাকতে হবে। এই দেখো এখনো ইমরান এ বলছে, তারপরে সজল রয় সেও এ বলছে, তারপরে সুবর্ণ গড়াই সেও এ বলছে। নট এ, হাইপারলিংক ট্রান্সফার প্রোটোকল, বুঝতে হবে। এই ছিল আজকের ক্লাস। কটা প্রশ্ন হলো? যোগ করেছো কেউ? আমার সিরিয়াল নাম্বারটা ফরম্যাটে মিস হয়ে গেছে, তো তার পরের দিন রিপিট হয়, তো একই ফরম্যাটের উপরে পরের দিনের কন্টেন্ট বানাই, তো কোশ্চেনের সিরিয়াল নাম্বারই আর প্রতিদিন নেই। 40টা করিয়েছি। ওকে, কে বলেছে? একজন লিখেছে 35, কেউ লিখেছে 40, নিজেরাই জানে না কটা। এখানেও দুরকম উত্তর, একদল 35, একদল 40। একজন বলছে আমার 25, তুমি যদি লেটে আসো তাহলে তোমার তো 25টা হবে। চলো, ভালো থেকো সবাই, শেষ করছি। নিশ্চয়ই ভালো লেগেছে সেশন, এবং তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালো করে পড়াতে চাই, এর জন্যই তোমাদেরকে মাঝে মধ্যে বকতেও হয়। কারণ অনেকে ভুল ভাল উত্তর দিলে মাথা গরম হয়ে যায়, যে কারণ তোমরা ডাব্লিউবিপি কেপির পরীক্ষা এতদিনে হয়তো হয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও আমরা এখনো প্র্যাকটিস ব্যাচ করছি, তোমরা পড়ছো, ভুল উত্তর দিলে খুব খারাপ লাগে না? কারণ দিন শেষে তো তোমরা আমার কাছে পড়ছো, তোমাদের সিলেকশন পেতে হবে, এটা তো আমার স্বপ্ন না, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদেরও। তো তার জন্যই তো। চলো, আবার পরের ক্লাসে পরের দিন দেখা হবে। ওয়াইটিতে যেমন যেমন ক্লাস হচ্ছে ক্লাসগুলো করো, তোমরা এখন প্র্যাকটিস এইচটিটিপিটা চেক করুন, ঠিক আছে? Hey Siri, what is the full form of HTTP? HTTP means Hypertext Transport or a Transfer Protocol, the data transfer protocol used on the World Wide Web. My mistake, আমিও খেয়াল করিনি, আমি বকার চক্করে ছিলাম। আহা।
এই যেতে আমি নিজেও ফেসে গেছি। হাইপারলিঙ্ক নট ট্রান্সফার ইটস টেক্সট। থ্যাংক ইউ, যে টেক্সট বলেছো একদমই কারেক্ট, মাই মিস্টেক, আমিও খেয়াল করি না, আমিও ওই ফ্লোতে চলছি। দেখেছো, কবি কবি আমারও হয়। সহজ জিনিস, এইচটিটিপি, ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ওই জাস্ট চোখের মিস্টেক, আর কিচ্ছু না। সিম্পল থট ছিল, একটা ছিল টেক্সট, একটা ছিল ট্রান্সফার। রাইট অ্যান্সার ইজ টেক্সট নট ট্রান্সফার। আমিও খেয়াল করি সেই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অনেক সময় ইউনিক করা থাকে অপশানে। দেখেছো, এত বকা বকে নিলাম ওই কজনকে, শেষকালে উত্তর হলো টেক্সট। সরি, মাই মিস্টেক, আমি আবার চেঞ্জ করি। দেখেছো কাণ্ড? হ্যাঁ, এবার ঠিক আছে। হাইপারলিঙ্ক, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মাই মিস্টেক। চলো, এই দিন থাকবে। অ্যান্ড ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আর টিল দেন টেক কেয়ার, বাই। বুকে আছে এক্সট্রা ইনফরমেশন, হ্যাঁ হ্যাঁ, আমাদের WPKB সাকসেস ক্রাইটেরিয়া দেখবে লম্বা তালিকা দেওয়া আছে। আর আমারও মুখস্থ, ওটা তো আমারই তৈরি করা না, বাট ওই বললাম না, ওই চোখের ভুলে না ঠিক আসে না। ঈশানের 27 হয়েছে, ভালো ঈশান, ইমপ্রুভ করতে হবে আরো। চল, হুম। সিরিটা কোন অ্যাপ? ইউটিউবে সার্চ করবে যে সিরি কোন অ্যাপ। ভালো থেকো সবাই, টাটা।